শেয়ার দিয়ে নেই। দাঁড়াও। না স্যার। where prices come from the interaction of demand and supply. এটা ছিল, হ্যাঁ। তো এখানে এগুলো কিন্তু আমরা আলোচনা করেছিলাম, এগুলো সব কিছু আলোচনা করা হয়েছে। হ্যাঁ, এই যে ডিমান্ড কার্ভ আলোচনা করেছি না বাবা? হয়েছে তো? ইয়েস স্যার। Yes, sir. ওকে, ওয়েল। আর তার আগের দুটো চ্যাপ্টারে ওটা তোমরা যা ওখান থেকে যা পড়েছি ওটুকু পড়লেই হবে, ওগুলো পড়বা। এর আগের চ্যাপ্টার যেগুলো পড়ানো হয়েছে ওখানে তোমার আগের চ্যাপ্টার গুলোতে আমরা পড়েছি প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, তারপর ডিফারেন্ট ডেফিনেশনস, ইকোনমিক্স এর বিভিন্ন ডেফিনেশন ওগুলো দেয়া আছে। তো এইখানে ডিমান্ড, ডিমান্ড কার্ভ, ডিমান্ড, এটাকে আমরা ডিমান্ড স্কেডিউল বলি আর কি। যদি আমরা এইভাবে লিখি তখন তাকে ডিমান্ড স্কেডিউল বলি, যদি ভ্যালু গুলো বসায় দিই এরকম। তারপর ডিমান্ড কার্ভ আঁকলে আমরা এটাকে বলি কার্ভ, এটা বলেছিলাম। তো আমরা যদি একটা এই শব্দটা ব্যবহার করেছিলাম বোধহয় আমি, না সেটেরিস পেরিবাস, এটা হচ্ছে আদার থিংস রিমেইন কনস্ট্যান্ট। আমরা যখন ডিমান্ড কার্ভটা আঁকলাম তখন দুইটা ভেরিয়েবল নিয়েছি, একটা হচ্ছে কোয়ান্টিটি আর একটা হচ্ছে প্রাইস। কিন্তু ডিমান্ড কি শুধু প্রাইসের উপর নির্ভর করে? নো স্যার। অনেক ভেরিয়েবল আছে, সেজন্য আমরা বলেছি সেটেরিস পেরিবাস, আদার থিংস রিমেইন কনস্ট্যান্ট। এবং এখানে আমরা আরেকটা বিষয়, সেটা হলো আমরা যখন একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে যাই তখন আমরা বলি মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ, মুভমেন্ট, মুভমেন্ট অ্যালং দ্য কার্ভ। আর যদি অন্য কোনো, এটা কি কারণে হবে মুভমেন্ট অ্যালং দ্য কার্ভ, কেন হবে রে বাবা? কি কি পরিবর্তনের কারণে হবে? প্রাইস, প্রাইস চেঞ্জ হলে মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ। আর যদি অন্য কোনো ভেরিয়েবল চেঞ্জ হয়, যেমন ইনকাম বেড়ে গেছে, তখন কি হবে? শিফট হবে। শিফট, শিফট অফ দ্য ডিমান্ড কার্ভ। এই এরপরে দেখবা শিফট অফ দ্য ডিমান্ড, এই শিফট অফ দ্য ডিমান্ড কার্ভ, ইনক্রিজ ইন ডিমান্ড, ডিক্রিজ ইন ডিমান্ড, সেটা এই যে, ঠিক আছে। তারপরে এই যে যে আমরা যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, সবগুলো কম্পোনেন্ট নিয়ে আমরা আলোচনা করেছি, সবগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এগুলো এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এটা কি দেওয়া হয়েছে? নো স্যার, দুইটা স্লাইড, এক আর দুই দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়নি। আচ্ছা, এটা দিয়ে দিব আমি, হ্যাঁ এটা দিয়ে দিব, এটা দিয়ে দিব। ইটস ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স, অবশ্যই কোশ্চেন এখান থেকে থাকবে। এরপর আমরা সাপ্লাই নিয়ে কথা বলেছিলাম, একই রকম ভাবে সাপ্লাই স্কেডিউল, এটা হচ্ছে সাপ্লাই স্কেডিউল যদি ভ্যালুগুলো দেওয়া থাকে। আর এটা হচ্ছে সাপ্লাই কার্ভ। একইভাবে এখানে তোমার শিফট অফ দ্য সাপ্লাই কার্ভ, যদি অন্য কোনো ভেরিয়েবল চেঞ্জ হয়। প্রাইস ফিক্স থাকলে কিন্তু অন্য ভেরিয়েবল চেঞ্জ হলো। এগুলো আমরা আলোচনা করেছি কিনা? এগুলো আলোচনা করেছি না বাবা? ইয়েস স্যার। হ্যাঁ, তারপরে যে প্রাইসেস অফ ইনপুটস, টেকনোলজিক্যাল চেঞ্জ, প্রাইস অফ সাবস্টিটিউটস ইন প্রোডাকশন, নাম্বার অফ ফার্মস ইন দ্য মার্কেট, এক্সপেক্টেড ফিউচার প্রাইস, এগুলো হলে কি হবে? এগুলো হলে সাপ্লাই চেঞ্জ হয়ে যাবে। ইনপুটের প্রাইস যদি বেড়ে যায় তখন কি হবে? সাপ্লাই কি হবে? কমে যাবে, বা দিকে স্যার কমে শিফট যাবে। হবে। হ্যাঁ, তারপরে যদি আবার তোমার এখানে কি বলে, এই যে এখানে টেকনোলজিক্যাল চেঞ্জ যদি হয়, ইমপ্রুভমেন্ট যদি হয়, বেড়ে যাবে সাপ্লাই। টেকনোলজি অবসলিট হয়ে যায়, সাপ্লাই বেড়ে যাবে। হ্যাঁ, অবসলিট হয়ে যায়, যদি ব্যাকডেটেড হয়ে যায় তখন কমে যাবে। আর যদি নতুন টেকনোলজি কমে যাবে। আসে তখন ডান দিকে চলে যাবে, বেড়ে যাবে। বেড়ে যাবে। টেকনোলজিক্যাল চেঞ্জ, মানে অ্যাবিলিটি, প্রোডাকশনের অ্যাবিলিটি যদি বেড়ে যায় তাকে আমরা বলছি টেকনোলজিক্যাল চেঞ্জ, পজিটিভ চেঞ্জ। এই যে প্রাইসেস অফ রিলেটেড গুডস, এটাও কিন্তু আছে, যদি প্রাইসেস অফ রিলেটেড গুডস যদি পরিবর্তন হয় তখনও সাপ্লাই পরিবর্তন হয়। ডিমান্ডের মতো সাপ্লাইও আছে। সাপ্লাই ক্ষেত্রে ফ্যাক্টর গুলো ডিফারেন্ট, যেমন মেনি ফার্মস ক্যান প্রডিউস অ্যান্ড সেল অল্টারনেটিভ প্রোডাক্টস। এখন an Illinois farmer can plant corn or soybeans. If the price of soybeans rises, he will plant less corn. অর্থাৎ, অর্থাৎ একটা প্রাইস যদি তোমার বেড়ে যায় তখন সে কি করবে? অন্য একটা দ্রব্য কম উৎপাদন করবে, কারণ সাপ্লায়ার হিসেবে, প্রডিউসার হিসেবে সে কি চাইবে? সবসময় চাইবে যে যেই দ্রব্যটার দাম বেশি সেই দ্রব্যটা সে কি করতে চাইবে? বেশি বিক্রি করতে চাইবে, তাই না? নাকি? ইয়েস স্যার। ইয়েস বাবা, স্যার। হ্যাঁ, তখন যদি এখন এখানে এটা বলছে, ধরো এরকম বলি যে এখানে তোমার আটা এবং ময়দা, তোমরা তো এগুলো মনে হয় ডিস্টিংগুইশ, জানো এটা আটা এবং ময়দা, দেখছো কখনো?
দুইটা একই রকম, তাই না তোমাদের কাছে? আচ্ছা, এনিওয়ে, ধরো তুমি, আমরা যদি এরকম ধরি যে রেড, দুই ধরনের কলমের কথা যদি আমি বলি অ্যাজ এ টিচার, মার্কারের কথা বললাম, ব্ল্যাক মার্কার এবং ব্লু মার্কার। হ্যাঁ, এখন যিনি এগুলো প্রডিউস করেন, ধরো একজন ব্লু মার্কার প্রডিউস করেন, একজন ব্ল্যাক মার্কার প্রডিউস করেন, হঠাৎ করে ব্লু মার্কারের দাম বেড়ে গেল, উনি কি করবেন? অ্যাজ এ প্রডিউসার উনি কি বেশি ব্লু মার্কার উৎপাদন করবেন নাকি ব্ল্যাক মার্কার উৎপাদন করবেন? ব্লুটা উৎপাদন করে বেশি। কারণ অ্যাজ এ ব্লুটা অ্যাজ এ উৎপাদন করে সাপ্লায়ার, বেশি। অ্যাজ এ জি স্যার। সাপ্লায়ার, তাই না? সাপ্লায়ার, জি স্যার, সাপ্লায়ার। হ্যাঁ, তিনি কিন্তু ব্লুটা বেশি উৎপাদন করবেন, তখন তার সাপ্লাই কিন্তু বেড়ে যাবে। প্রাইসেস অফ রিলেটেড গুডস, ঠিক আছে? এটা আমরা দেখেছি, এগুলো নিয়ে আলোচনা করেছি, সব ফ্যাক্টর গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। কারো কোনো কোশ্চেন থাকলে বলো বাবা, তোমাদের কোনো কোশ্চেন আছে? আমরা কিন্তু ইকুইলিব্রিয়াম পর্যন্ত আসছিলাম, এটা কিন্তু বলেছিলাম ডিমান্ড এবং সাপ্লাই এবং ইকুইলিব্রিয়াম। আমরা কি ইকুয়েশন দিয়েছিলাম না, মনে ইয়েস আছে? স্যার। হ্যাঁ। আচ্ছা, তারপর Yes, বললাম sir. যে এটা ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, বলো বলো, কিছু বলবা? No, sir. আচ্ছা, যদি এটা ইকুইলিব্রিয়াম হয়, যে ডিমান্ড এবং সাপ্লাই ইন্টারসেকশন করে, ইন্টারসেক্ট করে ইকুইলিব্রিয়াম, তো ইকুইলিব্রিয়াম উপরে যে কোনো একটা প্রাইস তুমি যদি নাও, যদি এরকম হয় ইকুইলিব্রিয়াম এটা হয়েছে 350 টাকা, কিন্তু তুমি স্মার্ট ওয়াচের দাম $350, সেটা যদি তুমি $400 করে দাও, তখন কি হবে? তখন যারা সাপ্লায়ার তারা বেশি উৎপাদন করতে চাইবে, সাপ্লাই দিতে চাইবে, যারা কনজিউমার তারা কম ডিমান্ড করবে, কারণ দাম বেড়ে গেছে। এই যে আমরা জানি ডিমান্ড কার্ভে দেখি, দাম বেড়ে গেলে ডিমান্ড কমে যায়, সে সেটা কমাইছে। আবার সাপ্লাইয়ার কি দেখছি আমরা জানি, দাম বেড়ে গেলে সাপ্লাই বেড়ে যায়, তখন সে আবার এখান থেকে এখানে চলে গেছে। দেখো, দেখছো? ডিমান্ড এবং সাপ্লাই মিসম্যাচ হয়ে যাবে, তখন কি হবে? সারপ্লাস অফ প্রোডাকশন, সারপ্লাস অফ প্রোডাকশন হবে। যদি তোমার কি হবে? সাপ্লাই ইজ গ্রেটার দেন ডিম্যান্ড। আর যখনই সারপ্লাস অফ প্রোডাকশন হয়, তখন দাম কি হবে? কমবে না বাড়বে? কমে যাবে। কমে যাবে। এই, আবার উল্টোটা, দাম যদি 350-এর থেকে কম হয়, তখন কি হবে? ডিমান্ড ইজ গ্রেটার দেন সাপ্লাই, ডিমান্ড ইজ গ্রেটার দেন সাপ্লাই, তখন ডিমান্ড বেশি, সাপ্লাই কম, প্রাইস কি হবে? ডিমান্ড যদি বেশি প্রাইস হয়, সাপ্লাই যদি কম হয়, প্রাইস কি হবে? বেড়ে যাবে না? বাড়বে, স্যার। বেড়ে যাবে স্যার। এই উইন্টার সিজনে কি হবে? উইন্টার সিজনে ঠান্ডা গরম কাপড়ের দাম, গরম কাপড়ের ডিমান্ড বেশি তুলনামূলকভাবে, সাপ্লাই থেকে ডিমান্ড যদি বেশি হয়, ডিমান্ডটা বেড়ে যাবে, তখন কি হবে? দামটা বেড়ে যাবে। তো এখন এখন শীতকালে তুমি যদি দাম কমায় দাও ইকুইলিব্রিয়াম প্রাইসের থেকে, সে কোনোদিনও থাকবে না, কারণ সেখানে শীতকালে এমনিতেই ডিমান্ড বেশি, অবশ্যই দাম বেড়ে যাবে। অর্থাৎ তুমি যে কোনো ইকুইলিব্রিয়াম প্রাইসের থেকে উপরে বা নিচে যদি তুমি দাও, মার্কেট ইকোনমিতে সে কখনোই উপরে বা নিচে যাবে না, প্রাইসটা প্রাইসটা 350ই হবে, এখানেই থাকবে। দাম যদি বাড়ায় দাও তাহলে সাপ্লাই হবে বেশি, দাম যদি কমায় দাও ডিমান্ড হবে বেশি। অর্থাৎ তোমার এখানে উপরে হবে তোমার সারপ্লাস অফ প্রোডাকশন, আর এখানে হবে শর্টেজ অফ প্রোডাকশন। শর্টেজ অফ প্রোডাকশন হলে দাম বেড়ে যাবে, সারপ্লাস অফ প্রোডাকশন হলে দাম কমে যাবে। এগুলো আমরা আলোচনা করেছি তোমার, এটা আমরা আলোচনা করেছি। এরপরে বলেছিলাম যে যদি যদি কোনো কারণে যদি ইকুইলিব্রিয়াম, যদি কোনো কারণে তোমার যদি সাপ্লাই বেড়ে যায়, সাপ্লাই বাড়ার কারণ কি কি আছে? ইনপুটের দাম যদি কমে যায়, প্রাইস অফ রিলেটেড গুডস হতে পারে, টেকনোলজিক্যাল চেঞ্জ হতে পারে, এই সমস্ত কারণে সাপ্লাই বাড়তে পারে। সাপ্লাই যদি বেড়ে যায় তাহলে ডান দিকে শিফট হবে। এখানে ধর ইকুইলিব্রিয়াম E1, এটা হবে E2। সাপ্লাই বেড়ে গেলে ডান দিকে শিফট হবে, আর ডান দিকে যদি শিফট হয়, তখন কি হবে? প্রাইস কমে যাবে আর কোয়ান্টিটি বেড়ে যাবে। সাপ্লাই যদি বাড়ে, প্রাইস তোমার কমে যাবে, ডান দিকে শিফট হয়ে যাবে। আবার যদি উল্টোটা হয়, ইনপুটের প্রাইস বেড়ে গেল, ন্যাচারাল ডিজাস্টার হলো, সাপ্লাই কোনো কমে যাবে। কারণে যদি, তখন এটা উল্টা হয়ে যাবে, এইরকম চলে যাবে S3, এরকম। তখন কিন্তু আবার দাম বেড়ে যাবে, উৎপাদন কমে যাবে, কোয়ান্টিটি। এই যেখানে এরপরে ইয়েটা দেয় না আর কি, সাপ্লাই নিচে বা যদি কমে যায় তাহলে বাঁ দিকে যাবে। আচ্ছা, একইভাবে ডিমান্ডের ক্ষেত্রেও তাই, যদি ডিমান্ড বেড়ে যায়। আচ্ছা, এখন আরেকটা বিষয় আছে, আরেকটা কনসেপ্ট আমরা একটু শিখবো, সেটা হলো নর্মাল গুড। নর্মাল গুড কাকে বলে বাবা? নর্মাল গুড কি?
নর্মাল গুড কাকে বলে? ইনকাম বাড়ার সাথে সাথে যে গুডস এর ডিমান্ডটা বেড়ে যায় তাকে বলে নর্মাল গুড। ঠিক আছে? ইনকাম বাড়লে ডিমান্ড বাড়লো, তাকে নর্মাল গুড বলছি। এই জন্য আমরা নর্মাল গুডস নিয়ে আলোচনা করছি। আর একটা আছে ইনফেরিয়ার গুড। ইনকাম বাড়লে কি ডিমান্ড কমে এমন কোনো গুড আছে? হুম? স্যার নাকি বাবা? এক্সাম্পল দিতে পারবেন স্যার, ইনফেরিয়ার গ্রুপের এক্সাম্পল? তুমি দাও তো দেখি। তুমি নিজে থেকে বলো, তোমার নিজের এক্সাম, নিজের লাইফ থেকে বলো। যদি ইনকাম বেড়ে যায়, তুমি কি কোনো গুডস এর ডিমান্ড কমায় দাও? সেটা কোন গুডস? কিছুই নাই। স্যার ইনকাম এমন গুড বাড়লে, যেগুলো ইনকাম স্যার, বাড়লে ডিমান্ড বাড়বে, ঠিক আছে, কিন্তু ইনকাম বাড়লে ডিমান্ড কমে যাবে, সেটা কোনো গুডস নাই। হ্যাঁ, বলো কি বললা? চিপ চিপ প্রোডাক্ট হতে পারে স্যার স্যার, কম ডুপ্লিকেট কোয়ালিটির প্রোডাক্ট হতে স্যার পারে। গুডস গুলা কথা। হ্যাঁ, তার মানে ধরো যাদের, তুমি যখন ইনকাম তোমার বাড়বে তখন কি করবা তুমি? আগে যদি তুমি সিএনজিতে আসো, মানে আগে যদি তুমি রিক্সায় আসতা, তাহলে হয়তো সিএনজিতে আসবা। কথা কথা বলছি। তার মানে রিক্সার ডিমান্ড কিন্তু কমে যাবে। আরো যদি ইনকাম বাড়ে, যে তাহলে আমি একটা গাড়ি কিনবো, গাড়িতে যাব। অর্থাৎ তুমি ঢাকা থেকে তুমি যদি সিলেট যেতে চাও, প্রথমে তুমি বাসে যাবা। বাসে তুমি যদি আবার টাকা পয়সা একটু ভালো থাকে, প্রাইভেট কারে গেলা। আবার আরো যদি বেশি টাকা পয়সা হয়, তাহলে তুমি প্লেনে গেলা। তার মানে তুমি যখন ইনকাম বাড়বে তখন তোমার ডিমান্ড বেড়ে যাচ্ছে, তাহলে এগুলো হচ্ছে নর্মাল গুড। আর তোমার ডিমান্ড কমে যাচ্ছে কোনগুলো? যেগুলো তুলনামূলকভাবে তার তুলনায় খারাপ। তুমি যখনই বাসে গেলা, বাস থেকে তুমি যখন প্রাইভেট কারে গেলা, তখন বাসটা তোমার জন্য হয়ে যাবে ইনফেরিয়র গুড। আবার সেখান থেকে তুমি যদি প্রাইভেট কার থেকে না গিয়ে যদি তুমি যদি প্লেনে যাও, তখন আবার প্লেনের তুলনায় সেটা হবে ইনফেরিয়র গুড। অর্থাৎ তোমার ডিমান্ড ফর প্লেন বেড়ে যাবে, কিন্তু ডিমান্ড ফর প্রাইভেট কার কমে যাবে ইনকাম বাড়ার সাথে সাথে। একইভাবে আমরা যখন যারা দরিদ্র মানুষ আছে, তারা কি করেন? যদি তোমার ইনকাম যদি বাড়ে, তখন আগে যেমন তারা মোটা চাল খাইতো, এখন হয়তো তারা চিকন চাল খাবে। আগে যেমন পুরাতন কাপড় পরতো, এখন নতুন কাপড় পরবে। অর্থাৎ পুরাতন কাপড়ের ডিমান্ড তার কমে যাবে। ইনকাম বাড়লে পুরাতন কাপড়ের ডিমান্ড কমে যাবে। ওটস রাইস বা মোটা চালের ডিমান্ড কমে যাবে। সেগুলিকে আমরা বলছি ইনফেরিয়র গুড, যেটা ইনকাম বাড়ার সাথে সাথে ডিমান্ড কমে যায়। আর ইনকাম বাড়ার সাথে সাথে ডিমান্ড বাড়লে তাকে বলি আমরা নর্মাল গুড। ঠিক আছে? বোঝা গেল? তা আমরা এখানে ধরেই নিচ্ছি, অ্যাজাম্পশনটা হচ্ছে আমাদের সবকিছু কি নর্মাল গুড। যেমন স্মার্ট ওয়াচেস, এটা বলছে নর্মাল। ইনকাম বাড়ার সাথে সাথে ডিমান্ড বাড়বে। আরেকটা গুডস আছে, সেটাকে আমরা বলি গিফেন গুড। এটা হলো প্রাইসের সাথে সাথে সম্পর্কিত। প্রাইস যদি বেড়ে যায়, ডিমান্ডও বাড়ে। আছে কোনো গুডস আছে এরকম? হম। স্যার লাক্সারিয়াস গুডস গুলা। এটা কি গিফেন গুড না ভ্যাভলিন গুড? এক সেকেন্ড দাও তো বাবা। হ্যাঁ, ঠিক আছে, গিফেন গুড। লাক্সারিয়াস গুড যেগুলো আছে না, যেমন ধরো মোনালিসার পিকচার, অথবা বলো সাকিব আল হাসানের ব্যাট, সচিন টেন্ডুলকারের ক্রিকেট খেলার ব্যাট। এটার মূল্য হয়তো ধরো তোমার 10,000 টাকা আছে, কিন্তু সেটা তোমার 10 কোটি টাকা বিক্রি হবে। এবং কখনো কখনো আমরা এরকম দেখি যে দাম বাড়লে আমরা ডিমান্ড বাড়াই। যেমন কোন একটা ব্র্যান্ডের কোনো কারণ নাই, কারণ ছাড়া। এবং তুমি দেখো, এটা যে দাম বেশি, এটাই আমার জন্য একটা ভাব, এটাই আমার জন্য একটা প্রেস্টিজ, যে এটা এত টাকা দিয়ে কিনছি। এবং সেটা বলার চেষ্টা করি যে এত টাকা দিয়ে কিনেছি, এটাই আমার মূল উদ্দেশ্য। মূল উদ্দেশ্য যে এটা পড়া, এটা পরে আরাম পাবো, সেটা না। মূল উদ্দেশ্য হচ্ছে তাকে দেখানো যে আমি এই ব্র্যান্ডের জিনিসটা কিনেছি এবং এর দাম এরকম। বুঝতে পারছো? তো এটা হলো, জিনিসপত্রের দাম যদি বেড়ে যায়, কখনো কখনো আমরা মনে করি যে জিনিসপত্রের দাম বাড়া মানেই হচ্ছে জিনিসটা ভালো, এবং সেটা কিনতে হবে। সেটা পড়তে কমফোর্টেবল কিনা, সেটার দিকে আমাদের নজর নাই। ঠিক আছে? আবার দেখতে সুন্দর কিনা, সেটাও অনেক সময় খেয়াল করে। দাম বেশি রে, জানোস তো এটা কত দাম?
তোমার বন্ধু তো বললো তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করলো এটা কি কিনছিস, তো দেখতে ভালো লাগছে না, এরকম এগুলো কিনলে তুই জানো সেটা কত দাম, মানে দাম বেশি সেজন্য সে সেটা কিনছে। এরকমও কখনো কখনো হয়, দাম বাড়লে আমাদের ডিমান্ডটা বেড়ে যায়, এটাকে গিফেন গুড বলে। আচ্ছা, এখন এখানে যে বিষয়, আরেকটা বিষয় এখানে যেটা দেয়া আছে সেটা হলো শিফটস ইন ডিমান্ড। এটা আমরা তো পড়ছি ডিমান্ড কার্ভ আনচেঞ্জড। একটা কার্ভ যদি শিফট হয় অন্য একটা কার্ভ তোমার আনচেঞ্জ থাকে, এটা দেয়া আছে আর কি। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দ্য ফলিং প্রাইস অফ ব্লু রে প্লেয়ার্স সাপ্লাই ইনক্রিজ অ্যাজ এডিশনাল ফার্মস স্টার্টেড ম্যানুফ্যাকচারিং। যদি এডিশনাল ফার্ম যদি ম্যানুফ্যাকচারিং করে, নতুন নতুন ফার্ম যোগ হলো, তখন প্রাইসটা অনেক কমে যায়, সাপ্লাই অনেক ডান দিকে চেঞ্জ হয়ে যাবে, বেড়ে যাবে এবং এটা কমে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে এখানে সাপ্লাই কাপ আনছে, এই শিপ গুলো এখানে দেয়া আছে, হ্যাঁ, তোমরা দেখতে পারো এখানে কখন পারবে কমবে। ডিমান্ড কার্ভ যদি আনচেঞ্জ থাকে তখন চেঞ্জ হবে কোনটা, কোয়ান্টিটি আনচেঞ্জড, প্রাইস আনচেঞ্জড। সাপ্লাই কার্ভের ক্ষেত্রে কি হবে, সাপ্লাই কার্ভ যদি শিফট হয় এবং সাপ্লাই কার্ভ শিফট টু দ্য রাইট, সাপ্লাই কার্ভ শিফট টু দ্য লেফট, এইভাবে দেয়া আছে। এগুলো একটু মনোযোগ দিলে এটা পারা যাবে, আমরা যেটা বলেছি সেগুলো, এগুলো সেই কথাগুলো এখানে আছে। এখন আমরা একটা জিনিস একটু দেখবো, সেটা হলো নতুন যে কনসেপ্টটা, সেটা হলো ইলাস্টিসিটি। এই ডিমান্ড কার্ভ পর্যন্ত ঠিক আছে, আমরা আরেকটা ইয়ে দেখবো, ইলাস্টিসিটি, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড এন্ড প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই। এগুলো খুবই ইন্টারেস্টিং একটা একটা বিষয়। তোমরা কি একটু তোমাদের নিজেরা কি এটা একটু আলোচনা করবা, এটা নিয়ে তোমাদের আর কোনো কোশ্চেন আছে কিনা, বা চ্যাপ্টার 3 নিয়ে কোনো কোশ্চেন আছে? মূল আলোচনা যেটা সেটা হয়ে গেছে। ডিমান্ড এবং ম্যাথ কি থাকবে সেটা গত ক্লাসে দেখিয়েছি, তাই না? ইয়েস Yes, স্যার। কি, sir. হ্যাঁ, ওইটা কিন্তু ওইভাবে ম্যাথ কিন্তু আসবে বাবা, ম্যাথ আসবে। হ্যাঁ, ডিমান্ডের ইকুয়েশন দেওয়া থাকবে, সাপ্লাই ইকুয়েশন দেওয়া থাকবে, তারপর তোমাকে বলা হবে যে এখান থেকে ইকুইলিব্রিয়াম, কোয়ান্টিটি এবং প্রাইস বের করো। আমাকে তোমরা একটা মিনিট একটু সময় দেবা, একটা মিনিট আমি আসতেছি একটু, হ্যাঁ, 1 সেকেন্ড হবে, ওকে স্যার। একটু একটু আসতেছি, আমি এখনই আসতেছি। আমার একটু, আই ফিল ডিসকমফোর্ট, একটু দাঁড়াও, একটু গরম পানি। বাবা তোমরা আছো? সরি, হ্যাঁ, একটু তোমাদের কষ্ট দিলাম। ইয়েস স্যার, আছে স্যার। আচ্ছা, আমি যে এটা কি শেয়ার করেছি চ্যাপ্টার 4? No, sir. নো স্যার। ও শেয়ার করি নাই, শেয়ার করি নাই।
এই যে ইকোনমিক ইফিসিয়েন্সি, গভর্নমেন্ট প্রাইস সেটিং অ্যান্ড ট্যাক্সেস। ঠিক আছে, তো তোমাদের যে তিনটা চ্যাপ্টার পড়ালাম এগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডিমান্ড সাপ্লাই, চ্যাপ্টার 3। এবং তার আগের চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি, আগে দুই চ্যাপ্টারের মধ্যে তোমরা ভালোভাবে পড়বা কোনটা, প্রোডাকশন পসিবিলিটি, ফ্রন্টিয়ার অ্যান্ড অপরচুনিটি কস্ট। ঠিক আছে, বোঝা গেল পরীক্ষা কি আসবে, কিভাবে প্রিপারেশন নিতে হবে। Yes, sir. ওকে, ডিমান্ড সাপ্লাই ইকুয়েশন এবং ডিমান্ড সাপ্লাইয়ের যে ফ্যাক্টরস গুলো আছে সেগুলো ভালোভাবে বুঝতে হবে, কখন ডিমান্ড বাড়বে কখন ডিমান্ড কমবে, সাপ্লাই কি হবে সেটা। অন্যান্য টপিক যেগুলো চ্যাপ্টার 1-2 তে আছে সেগুলো পড়বা, রিং পড়ে দেখবা, কিন্তু মূল বিষয় মূল ইয়েটা থাকবে কিন্তু অপরচুনিটি কস্ট, প্রোডাকশন পসিবিলিটি, ফ্রন্টিয়ার অ্যান্ড ডিমান্ড সাপ্লাই, থিওরি অফ ডিমান্ড অ্যান্ড থিওরি অফ সাপ্লাই, এগুলো আজকে আমরা দেখব। ইকোনমিক ইফিসিয়েন্সি, গভর্নমেন্ট প্রাইস সেটিং অ্যান্ড ট্যাক্সেস, এই বিষয়গুলো আমরা এখন দেখব। ট্যাক্স বসাইলে কোন গুডসের উপরে ট্যাক্স বেশি বসানো উচিত, কখন যেগুলা গভর্নমেন্ট বেশি হার্মফুল। ট্যাক্স, হার্মফুল যেগুলো, আবার যেগুলো নিত্য প্রয়োজনীয় সেগুলোর উপরে ট্যাক্স বসায়, জি স্যার। কেন সেগুলোর উপর বেশি ট্যাক্স বসায়? হার্মফুল গুডস তো ট্যাক্স বসায় ঠিক আছে, সেটা কনজাম্পশন কমানোর জন্য, আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর ট্যাক্স বসায় কনজাম্পশন কমানোর জন্য। No, sir. সেগুলোর উপর ট্যাক্স বসায় ওটা কারণ তো তুমি সেটা কিনবা। tax যাতে স্যার একটা কম্পিটিশন, লিগ্যাল কম্পিটিশন মেনটেন করতে পারে, যাতে যে যা ইচ্ছা মতো প্রোডাকশন না করতে পারে। সেটা আছে, আর একটা হলো যে সেটা তুমি অবশ্যই কিনবা। গভর্নমেন্টের উদ্দেশ্য কি, তার রেভিনিউ ম্যাক্সিমাইজ করা, রেভিনিউ ইনকাম। তো তুমি তো সেটা তো অবশ্যই তুমি কিনবা না, নিত্য প্রয়োজনীয় দ্রব্য কি না কিনে পারবা? নো স্যার। চাল না কিনে পারবা, ডাল না কিনে পারবা, তেল, লবণ, হলুদ, মরিচ কিনতেই হবে, এটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য। তো এগুলো আমরা আলোচনা করব। তো এই চ্যাপ্টারে আমরা যে বিষয়গুলো দেখার চেষ্টা করব সেগুলো হচ্ছে কনজিউমার সারপ্লাস অ্যান্ড প্রোডিউসার সারপ্লাস। খুবই ভালো লাগবে, এই চ্যাপ্টারটাও খুব ভালো লাগবে তোমাদের কাছে, এবং বাস্তবের সাথে সবগুলো এক্সাম্পল দেখবা, বাস্তবতার সাথে মিলে যাবে। কনজিউমার সারপ্লাস অ্যান্ড প্রোডিউসার সারপ্লাস, দ্য এফিসিয়েন্সি অফ কম্পিটিটিভ মার্কেটস and government intervention in the market, price floors and price ceiling, the economic effects of taxes. প্রতিটা পয়েন্ট খুব ইন্টারেস্টিং, ভাল লাগবে। কনজিউমার সারপ্লাস এন্ড প্রোডিউসার সারপ্লাস, এটা মানে কি? তোমাদের জীবনে কি কখনো এরকম হয়েছে তোমাদের লাইফে যে তুমি একটা দ্রব্য কিনতে চাও, মনে মনে ধারণা করে রাখছো যে এটা এত টাকা হইলে আমি কিনবো, কিন্তু বাজারে গিয়ে দেখো সেটার দাম কমে গেছে, এরকম হয়েছে কখনো? নো স্যার, উল্টা বেশি বেড়ে গেছে ওটা দেখি। উল্টা হয়ে গেছে কোরবানির সময় হয়েছে স্যার। কোরবানির সময়। তখন যখন এই কাজটা হয়েছে তখন কি ভাল লাগছে না? খুব আর অনেক। অনেক ভাল লাগছে। এই যে যে অনেক ভাল লাগছে এটাকেই বলে কনজিউমার সারপ্লাস, এটাই হচ্ছে কনজিউমার সারপ্লাস, বুঝছো? আবার এই যে বললা যে খারাপ স্যার, উল্টোটা গিয়ে দেখি, সেক্ষেত্রে কি হয়েছে? সেক্ষেত্রে প্রডিউসার চিন্তা করছে আমি বিক্রি করব এটা 10,000 টাকায়, কিন্তু সে তোমার কাছে বিক্রি করছে 12,000 টাকায়, বুঝছো? ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে 10,000 টাকা, কিন্তু সে নিজে নিজে ভাবতেছে যে এটা যদি 12,000 টাকা হয় তাও আমি বিক্রি করবো, মানে 12,000 টাকা সে পেয়ে গেছে। তার মানে ওই যে 2,000 টাকা তার অতিরিক্ত পাইলো, সেটা হচ্ছে প্রডিউসার সারপ্লাস, বুঝছো? এই কনজিউমার সারপ্লাস এবং প্রডিউসার সারপ্লাস যদি যোগ করি তাহলে পাওয়া যায় হলো ইকোনমিক সারপ্লাস, টোটাল ইকোনমিক সারপ্লাস, ইকোনমিক ইকোনমিক সারপ্লাস, অথবা সোশ্যাল সারপ্লাস আর কি, সোশ্যাল সারপ্লাস এটা। তো এটা আমরা একটু দেখি, আমরা যদি ডিমান্ড এবং সাপ্লাই দেখি, এই দেখো সাপ্লাই আর ডিমান্ড, ডিমান্ড কার প্রাইস কোয়ান্টিটি। এখন এই ডিমান্ড এবং সাপ্লাইয়ে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। তোমরা যখন ইকুয়েশন দিয়ে দেবো এটা ভালোভাবে আঁকবা, কিন্তু এই ভার্টিক্যাল ইন্টারসেপ্ট, হরাইজন্টাল ইন্টারসেপ্ট, এর সবগুলো কিন্তু আঁকতে হবে বাবা, এগুলো ভুলো না, সঠিকভাবে আঁকবা। তো এখন এখানে আমাকে বলো ইকুইলিব্রিয়াম প্রাইস কত রে বাবা? P1, হ্যাঁ, কোয়ান্টিটি হচ্ছে কত?
Q1, এই ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে P1, কিন্তু এই ডিমান্ড কার্ভ তোমার কি শো করছে যে তুমি কতটা অ্যামাউন্টের জন্য কত টাকা দিতে চাও। এই যে যখন তুমি ডিমান্ড কার্ভটা আঁকো, এর মানে কি, এই দেখো, তার মানে হচ্ছে তুমি যখন কোয়ান্টিটি যখন 2, তখন তুমি হয়তো 5 টাকা দিতে চাও। যখন তুমি বেশি পরিমাণ কিনতে চাও তখন তুমি কম টাকা দিতে চাও, এরকম। তার মানে তুমি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ গুডস এর জন্য কত টাকা দিতে প্রস্তুত, সেটাই তোমার ডিমান্ড কার্ভটা শো করে। তার মানে এখানে এখানে তুমি ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে P1 বা 10 টাকা, কিন্তু তুমি দিতে চাও কত। তুমি যদি 1 ইউনিট কিনো তখন তুমি মনে মনে ভাবছো যে আমি ডিমান্ড কার্ভ তোমাকে দেখাচ্ছে, ডিমান্ড কার্ভ দেখাচ্ছে তুমি কত দিতে প্রস্তুত, রেডি টু পে কত টাকা, এই যে এখানে ধরো এখানে 17 টাকা। তাহলে তোমার 1 ইউনিট কিনলে তোমার কনজিউমার সারপ্লাস কত হবে রে বাবা। ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে তোমার 10, আর কিনছো 10 টাকা দিয়া, কিন্তু মনে তুমি ডিমান্ড কার্ভ শো করছে যে তুমি কত টাকা হলে কিনতা, 17 টাকা হলে কিনতা, কিন্তু দিচ্ছ কত, বাস্তবে দিচ্ছ কত, 10 10, টাকা কারণ দিচ্ছি। ইকুইলিব্রিয়াম প্রাইস। তাহলে এই যে 60 টাকা, এটা কি তোমার সারপ্লাস। কনজিউমার সারপ্লাস। স্যার। আবার যদি 2 ইউনিট কিনতে চাও, সেকেন্ড ইউনিট একই রকম, তখন তোমার কনজিউমার সারপ্লাস একটু কমে যাবে। তখন বলছে ঠিক আছে আমি 2 ইউনিট কিনতে চাই, কারণ হলো তখন তুমি কম টাকা দিতে প্রস্তুত, রেডি টু পে, ডিমান্ড কার্ভ দেখাচ্ছে তুমি কম টাকা দিতে প্রস্তুত, কিন্তু ইকুইলিব্রিয়াম প্রাইস তো একই, তোমার জন্য সেই ইকুইলিব্রিয়াম প্রাইস কমাবে না। তার মানে ধরো এই যে এটা যদি হয় 15 টাকা, তখন তোমার কনজিউমার সারপ্লাস হবে 5। টোটাল কনজিউমার সারপ্লাস কোনটা হবে তাহলে, এটা যদি ইকুইলিব্রিয়াম প্রাইস হয় P1, আর উপরে এটা ধরো আমরা একটা পয়েন্ট দিলাম, এটা এটা ধরো হচ্ছে A পয়েন্ট, আর এখানে দিলাম হচ্ছে ই, তাহলে তোমার টোটাল কনজিউমার সারপ্লাস কি হবে। স্যার এই P1 এর এরিয়াটা। হ্যাঁ, এটা হচ্ছে টোটাল কনজিউমার সারপ্লাস, টোটাল কনজিউমার সারপ্লাস। তাহলে প্রোডিউস সারপ্লাস কি হবে রে বলো তো, DQ প্রোডিউস সারপ্লাস কি Q হবে। এর হ্যাঁ, এরিয়াটা। এখানে ধরো আরেকটা পয়েন্ট দিলাম বি, এই 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 এটুকু, এটুকু হবে প্রোডিউস সারপ্লাস। কেন, কারণ সে বিক্রি করছে একটা জিনিস 10 টাকায়, কিন্তু সে প্রস্তুত, এই যে সাপ্লাই কার্ড দেখায়, সে একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্টের গুড সে কত টাকায় বিক্রি করতে চায়। ধরো সে বিক্রি করতে চায় হচ্ছে, এটা বিক্রি করতে চায় 5 টাকায়, কিন্তু সে বিক্রি করছে কত টাকায়। ইকুইলিব্রিয়াম প্রাইস কি দেখায়, ইকুইলিব্রিয়াম প্রাইস দেখায় যে তুমি কনজিউমার কত টাকায় কিনতে চায় আর প্রডিউসার কত টাকায় বিক্রি করতে চায়, এই দুইজনের ইন্টারাকশন যখন হবে তখন সেটা হলো ইকুইলিব্রিয়াম। অর্থাৎ ইকুইলিব্রিয়াম হচ্ছে মার্কেট প্রাইস, ইকুইলিব্রিয়াম প্রাইস বা মার্কেট প্রাইস। তাহলে এখানে 1 ইউনিট তুমি যদি বিক্রি করো, 1 ইউনিট তুমি যদি এখানে কিনতে চাও, তুমি তাহলে তুমি দিতে চাও কত অ্যাজ এ কনজিউমার, আর 1 ইউনিট তুমি যদি বিক্রি করতে চাও অ্যাজ এ প্রডিউসার তুমি কত টাকা চাও, মনে মনে আশা করছো, মনে মনে আশা করছো 5 টাকা, পাচ্ছ কত, 10 টাকা। তাহলে এই যে যে 5 টাকা 1 ইউনিটের জন্য, এটা হলো তোমার কি প্রডিউসার সারপ্লাস। প্রডিউসার প্লাস। টোটাল প্রডিউসার প্লাস কি হবে তাহলে বলো, টোটাল প্রডিউসার প্লাস কি হবে। স্যার যৌতুক এরিয়াটা। হ্যাঁ, BP1E, এটা হচ্ছে তোমার প্রডিউসার সারপ্লাস। আর টোটাল ইকোনমিক সারপ্লাস কি হবে, টোটাল ইকোনমিক সারপ্লাস কত হবে, BEA, এই পুরা এরিয়াটা ইকোনমিক সারপ্লাস বা সোশ্যাল সারপ্লাস। তাহলে এখানে গভর্নমেন্টের রেভিনিউ কত হবে বাবা বলো তো, গভর্নমেন্ট রেভিনিউ কত হবে। গভর্নমেন্ট রেভিনিউ কত হবে, না গভর্নমেন্ট রেভিনিউ টোটাল, সরি গভর্নমেন্ট রেভিনিউটা আমরা পরে আসতেছি, সেটা আমি পরে আসতেছি, সেটা পরে, একটু পরে, এখন না একটু পরে। হুম, এটুকু ঠিক আছে, সবাইকে বুঝতে পেরেছো, কনজিউমার সারপ্লাস এবং প্রডিউসার সারপ্লাস বোঝা গেল, বোঝা গেল। ইয়েস স্যার। ওকে, এইটাই দেয়া আছে এখানে। আমি এখানে খুব ধীরে 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 এখানে করে দেওয়া আছে, এবং আলটিমেটলি উই উই এন্ডেড আপ, এই যে, এখানে আমরা শেষ পর্যন্ত আমরা এখানে এসে পৌঁছাইছি। ওই
এটা অনেক কথা এটা প্রোডিউসার প্লাস, এই যে প্রোডিউসার প্লাস মুন্ডা, আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো বলেছে এই যে এখানে, ওখান থেকে আসছে আস্তে আস্তে। প্রোডিউসার প্লাস মানে কি, কিসের নিচের অংশটা, ইকুইলিব্রিয়ামের নিচের অংশ। তাহলে এখানে যদি তুমি এক কথায় বলতে চাই যে কনজিউমার সারপ্লাস এবং প্রোডিউসার সারপ্লাস কিভাবে বের করবা, যদি তুমি ইকুইলিব্রিয়াম প্রাইসের উপরে ডিমান্ড কার্ভের নিচে, ইকুইলিব্রিয়াম প্রাইসের উপরে ডিমান্ড কার্ভের নিচে কনজিউমার সারপ্লাস, আর হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইসের উপরে, সরি ইকুইলিব্রিয়াম প্রাইসের নিচে আর হচ্ছে তোমার সাপ্লাই কার্ভের উপরে, এটা হচ্ছে প্রোডিউসার সারপ্লাস। ইকুইলিব্রিয়াম প্রাইসের উপরে ডিমান্ড কার্ভের নিচে কনজিউমার সারপ্লাস, ইকুইলিব্রিয়াম প্রাইসের নিচে সাপ্লাই কার্ভের উপরে প্রোডিউসার সারপ্লাস। তুমি দেখো এখন ওখানে এই আলোচনাগুলোই এখানে করা হয়েছে, খুব ধীরে ধীরে তারা করেছে। এই যে কনজিউমার সারপ্লাস, আমরা যে কথাগুলো বলছি এখন তোমার এগুলো পড়তে একেবারে পানির মতো লাগবে। আমি যা বলেছি ঠিক একইভাবে এই কথাগুলো তারা বলার চেষ্টা করেছেন। আচ্ছা, এখন আমরা একটা কনসেপ্ট, আমরা কি মার্জিনাল কনসেপ্ট শুনছিলাম? মার্জিনাল বেনিফিট বলছিলাম কিন্তু ক্লাসে মনে হয়। জি স্যার বলেছিলেন। হুম। অর্থাৎ মার্জিনাল কস্ট কি হবে? এক ইউনিট সাপ্লাই উৎপাদন, কার্ভের সাথে। হ্যাঁ সাপ্লাই কার্ভের সাথে, এক্স্যাক্টলি। তাহলে এটা মার্জিনাল কস্টকে আমরা এইভাবে ডিফাইন করেছিলাম, এটা হবে টোটাল কস্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি। অর্থাৎ এক ইউনিট যদি তোমার কোয়ান্টিটি পরিবর্তন হয়, কস্ট কতটুকু পরিবর্তন হবে, স্লোপ আর কি, টোটাল কস্ট কার্ভের স্লোপ। তাই মার্জিনাল কস্ট বলতে আমরা কি বুঝবো? এক ইউনিট উৎপাদন যদি বাড়ায় তাহলে কস্ট কি পরিমাণে বাড়বে, সেটা হচ্ছে মার্জিনাল কস্ট। আর মার্জিনাল বেনিফিট কি? এক ইউনিট যদি তোমার এক ইউনিট যদি তোমার উৎপাদন বাড়ে তাহলে, বা এক ইউনিট কনজাম্পশন যদি তোমার বাড়ে তাহলে সেখান থেকে টোটাল স্যাটিসফ্যাকশন কতটুকু বাড়বে, সেটা হচ্ছে মার্জিনাল বেনিফিট। মার্জিনাল বলতেই বোঝা যাবে যে এক ইউনিট স্লোপ আর কি, সোজা কথা, ওই ফাংশনের স্লোপ। যদি সেটা বেনিফিট ফাংশন হয় তাহলে বেনিফিট ফাংশনের স্লোপ। বেনিফিট ফাংশন হলে কি হবে, এক ইউনিট তুমি যদি উৎপাদন বাড়াও, অথবা কনজাম্পশন, এখানে উৎপাদন না, বেনিফিটের ক্ষেত্রে বলবা কনজাম্পশন, এক ইউনিট কনজাম্পশন যদি তুমি বাড়াও বা চেঞ্জ করো তাহলে তোমার কি পরিমাণ বেনিফিট চেঞ্জ হবে, সেটা হচ্ছে মার্জিনাল বেনিফিট। একইভাবে কস্ট হচ্ছে এক ইউনিট কোয়ান্টিটি তুমি যদি পরিবর্তন করো উৎপাদনের, তাহলে কস্টের কি পরিবর্তন হবে, সেটা হচ্ছে মার্জিনাল কস্ট। ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমরা কি বলেছিলাম? আমি বলেছিলাম না যে মার্জিনাল বেনিফিট এবং মার্জিনাল কস্ট, সাপ্লাই কার্ভকে কি বলেছিলাম? মার্জিনাল কস্ট কার্ভ। আর ডিমান্ড কার্ভে কি বলেছিলাম? মার্জিনাল বেনিফিট কার্ভ। মনে আছে তোমাদের? ইয়েস স্যার। তাহলে এখানে ইকুইলিব্রিয়াম কোথায় হবে? যেখানে মার্জিনাল বেনিফিট এবং মার্জিনাল কস্ট সমান হবে, অর্থাৎ সাপ্লাই এবং ডিমান্ড সমান হবে। এটিকে আমরা বলছি ইফিশিয়েন্ট পয়েন্ট, যেখানে মার্জিনাল বেনিফিট এবং মার্জিনাল কস্ট সমান হয়, সাপ্লাই এবং ডিমান্ড সমান হয়, সেটাকে আমরা ইফিশিয়েন্ট পয়েন্ট বলছি। ইফিশিয়েন্ট মার্জিনাল বেনিফিট ইকুয়ালস মার্জিনাল কস্ট অনলি অ্যাট কম্পিটিটিভ মার্কেট। এই মার্কেট নিয়ে আমরা পরে আলোচনা করব। কম্পিটিটিভ মার্কেটের মার্কেটের ডিফারেন্ট টাইপস অফ মার্কেট, এটা আমরা পরে আলোচনা করব। এটুকু মনে রাখো যে কম্পিটিটিভ মার্কেট বলতে আমরা বুঝি প্রতিযোগিতামূলক মার্কেট, যেখানে অনেক সাপ্লায়ার এবং অনেক ডিমান্ড কনজিউমার আছে, বায়ার্স এবং সেলারের সংখ্যা অনেক, সেখানে কোন ইনফরমেশন সঠিকভাবে জানে সবাই, সব ইনফরমেশন জানে, দ্রব্যের দাম এবং কোয়ালিটি সম্পর্কে ইনফরমেশন জানে। আমরা মার্কেটের টাইপস অফ মার্কেট সেটা আমরা আরো পরে পড়বো। এখন এটুকু জানি আমরা, কম্পিটিটিভ মার্কেট বা পারফেক্ট কম্পিটিশন অথবা প্রতিযোগিতামূলক মার্কেট, সেটা হচ্ছে যেখানে অনেক সংখ্যক ক্রেতা এবং বিক্রেতা থাকবে। ঠিক আছে? তো সেখানে ইকুইলিব্রিয়ামটা আমরা এভাবে পাবো আর কি মার্কেটের ক্ষেত্রে। তাহলে এখানে কনজিউমার সারপ্লাস প্রোডিউসার সারপ্লাস কি হবে সেটা কিন্তু আমরা দেখেছি, এটা কনজিউমার সারপ্লাস, এটা প্রোডিউসার সারপ্লাস। আমরা যা আলোচনা করেছি সেটা তারা এখানে এতক্ষণ পরে বললো। আর ইকোনমিক ইফিসিয়েন্সি বলতে আমরা কি বুঝবো? যখন ইকুইলিব্রিয়াম অ্যামাউন্ট পাবো সেটা হলো ইকোনমিক ইফিসিয়েন্সি, a market outcome in which the marginal benefit to consumers of the last unit produced is equal to its marginal cost of production, and in which the sum of the consumer surplus and producer surplus is at a maximum. কি বললো? ইকোনমিক ইফিসিয়েন্সি বলতে বোঝাচ্ছে a market outcome in which the marginal benefit to consumers, অর্থাৎ এক ইউনিট তুমি যদি কনজাম্পশন করো সেখান থেকে কি পরিমাণে বেনিফিট তুমি পাবা, স্যাটিসফ্যাকশন পাবা, ভালো লাগা পাবা, সেটা হচ্ছে বেনিফিট টু কনজিউমার্স।
অফ লাস্ট ইউনিট বলতে এডিশনাল 1 ইউনিট আর কি, এডিশনাল 1 ইউনিটের জন্য তুমি যে পরিমাণ স্যাটিসফ্যাকশন পাবা সেটা মার্জিনাল বেনিফিট। আবার একই রকম ভাবে উৎপাদন করতে গেলে 1 ইউনিট উৎপাদন করতে যে কস্ট সেটা হচ্ছে মার্জিনাল কস্ট। এটা হচ্ছে ইকোনমিক ইফিসিয়েন্সি। তাহলে আমরা কি বলবো, ইকোনমিক ইফিসিয়েন্সি কখন হবে? যখন মার্জিনাল বেনিফিট এবং মার্জিনাল কস্ট সমান হবে। তার মানে ডিমান্ড এবং সাপ্লাই যেখানে ইকুয়াল হবে সেটা হচ্ছে মার্কেট ইকুইলিব্রিয়াম বা ইফিসিয়েন্ট পয়েন্ট। ঠিক আছে? ইয়েস স্যার। যদি মার্কেট ইকুইলিব্রিয়াম না থাকে তখন কি সমস্যা বলো তো? আমরা যে কনজিউমার সারপ্লাস এবং প্রোডিউসার সারপ্লাস দেখলাম সেটা কোন ক্ষেত্রে দেখলাম? যখন ইকুইলিব্রিয়াম হয়, এই যে যখন ডিমান্ড এবং সাপ্লাই ইকুয়াল হয়েছে তখন কিন্তু দেখেছে কনজিউমার সারপ্লাস প্রোডিউসার সারপ্লাস, এবং সেটা ম্যাক্সিমাম হয়েছে, সবচেয়ে বেশি এই টোটাল অ্যামাউন্ট অফ সোশ্যাল সারপ্লাস ম্যাক্সিমাম হয়েছে। সাপ্লাই এবং ডিমান্ড কার্ভ যখন ইন্টারসেক্ট করেছে, এটাকে আমরা ইফিশিয়েন্ট পয়েন্ট কেন বলছি? কম্পিটিটিভ মার্কেটে বা প্রতিযোগিতামূলক মার্কেটে যেখানে অনেক সেলার এবং বায়ার আছে সেখানে আমরা ইকুইলিব্রিয়ামটা এমন পাই। অর্থাৎ তোমার এখানে সবচাইতে বেনিফিট পাবে কনজিউমাররা, কারণ অনেক নাম্বার অফ বায়ার্স এবং সেলার্স। যদি কোনো একজন সেলার দাম যদি বাড়ায় দেয় তখন সেখানে কি কেউ যাবে? যাবে? নো স্যার। যাবে না। সে কোথায় যাবে? অন্য জায়গায় চলে যাবে। তার মানে সে কি করবে? দাম কমায় দেবে। অর্থাৎ সর্বনিম্ন প্রাইসটা হবে প্রতিযোগিতামূলক মার্কেটে, বাজারে যেখানে তোমার অনেক সংখ্যক বিক্রেতা আছে, এবং সেটাই হচ্ছে পারফেক্ট কম্পিটিশন অথবা ইকুইলিব্রিয়াম, এই যে আমরা যেটা পাইলাম আর কি এখানে। তো এখানে কেন এটাকে আমরা এফিশিয়েন্ট বলছি? এখানে কনজিউমার সারপ্লাস এবং প্রোডিউসার সারপ্লাস ম্যাক্সিমাম হয়েছে, সবচেয়ে বেশি হয়েছে, এই জন্য এটাকে আমরা এফিশিয়েন্ট বলছি। যদি আমরা ইকুইলিব্রিয়ামে না থাকি, ভেরি ইন্টারেস্টিং, খেয়াল করো, যদি আমরা ইকুইলিব্রিয়ামে না থাকি তখন কি অবস্থা হবে? যদি ইকুইলিব্রিয়াম না থাকে, ধরো প্রাইসটা এখানে না হয়ে প্রাইসটা এখানে হলো, এখানে হলো। এখন আমাকে বলো তো বাবা, এখানে যদি প্রাইস হয় তাহলে এখানে কনজিউমার সারপ্লাস কতটুকু? এই প্রাইসে প্রাইস যদি বেড়ে যায় ডেফিনেটলি ডিমান্ড কমে যাবে, এখানে চলে আসছে। ধরো এখন 1,000 আছে, এখানে 10,000 আছে। স্যার যে উপরে ছোট এরিয়াটা। এই যে, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে কি নতুন কনজিউমার কনজিউমার। সারপ্লাস, যখন প্রাইস বেড়ে যাবে। আর যদি তখন তখন প্রোডিউসার সারপ্লাস কি হবে? নিচের বড় এরিয়াটা। এই এই অংশটা, তাই না? তা দাম তো এটা তো ঠিক থাকবে, এটা তো চেঞ্জ হবে না, কারণ ইকুইলিব্রিয়াম প্রাইস তো মানে এখানে তো তোমার প্রাইস বেড়ে গেছে। তাই আমি কি বলেছিলাম, তোমার যে প্রাইসটা হবে তার উপরের অংশ আর ডিমান্ড কার্ভের নিচের অংশ কনজিউমার সারপ্লাস, আর যে প্রাইসটা আমরা নিয়েছি সেই প্রাইসের নিচের অংশ এবং সাপ্লাই কার্ভের উপরের অংশ হলো প্রোডিউসার সারপ্লাস। তাহলে এই অংশটা হবে প্রোডিউসার সারপ্লাস। কারণ আমি তো ক্রয় এখন তো কিনছি হচ্ছে 10,000 ইউনিট, তো এদিকে তো যাচ্ছেই না, অতএব উপরে যাবে না। তার মানে তুমি যদি প্রাইস বাড়িয়ে দাও, টোটাল সারপ্লাস কি বাড়লো না কমলো? প্রাইস বাড়লে টোটাল সারপ্লাস, কনজিউমার সারপ্লাস প্লাস প্রোডিউসার সারপ্লাস বাড়লো না কমলো? টোটাল সারপ্লাস তো সেমই আছে না? টোটালটা স্যার সেম থাকছে। আরে বাবা রে, টোটাল সারপ্লাস সেম থাকলো কেমনে? এই অংশটা পাইতেছো তুমি এখন, সেম কেমনে থাকলো? মানে স্যার ইকোনমিক সারপ্লাসটা সেম থাকে না, ইকোনমিক টোটালটা। কেমনে না, সেম টোটাল থাকলো সেটা সারপ্লাস আমাকে বলো। কমতেছে ওই এরিয়াটুকু বাদ দিয়ে টোটাল সারপ্লাস কমতেছে। এরে বাপ আচ্ছা রে, জি স্যার, কমতেছে এটা কমতেছে। কেমনে আসলো? এই অংশটা কি পাইছি এখন? নো স্যার, এটা পাইনি। যখন ইকুইলিব্রিয়াম ছিল, ই ই যখন ইকুইলিব্রিয়াম তখন আমার কি ছিল? তখন টোটাল সারপ্লাস কত ছিল? পুরা রেক্টাঙ্গেলটা ছিল না, পুরা পুরা ইয়াটা ট্রায়াঙ্গেলটা ছিল না? ইয়েস এখন কি স্যার। পুরোটা পাচ্ছি? নো স্যার, এখন কমে যাবে। হ্যাঁ। তার মানে কি দাঁড়াচ্ছে, তুমি যখন ইকুইলিব্রিয়ামে থাকবা তখন আমাদের সারপ্লাস কি হবে? টোটাল সারপ্লাস কি হবে? ম্যাক্সিমাম। সেজন্যই আমরা বলছি সেটা হচ্ছে ইফিশিয়েন্ট পয়েন্ট। যেখানে সাপ্লাই এবং ডিমান্ড সমান হবে তখনই আমাদের কনজিউমার সারপ্লাস প্লাস প্রোডিউসার সারপ্লাস টোটাল সারপ্লাসটা ম্যাক্সিমাম হবে। এই জন্য আমরা বলছি এই পয়েন্টটাকে বলছি ইফিশিয়েন্ট পয়েন্ট, এবং সেটা কম্পিটিটিভ মার্কেট বা প্রতিযোগিতামূলক মার্কেটে হয়। এই যে দাম যদি বাড়ায় দেয়, এখন যদি টোটাল নাম্বার অফ সেলার যদি বেশি হয় তখন সে কি এখানে নাম রাখতে পারবে? $2 পরিবর্তে $3 রাখতে পারবে? পারবে না। কারণ কি, আরো সেলার আছে, সে বলবে যে আমি $2 দেবো, তোমরা চলে আস, তখন সবাই কোথায় যাবে? এখানে চলে আসবে। অর্থাৎ দাম কিন্তু সে বাড়ায় রাখতে পারবে না। এই জন্য আমরা চাই যে কোনো একটা দ্রব্য বেশি সংখ্যক মানুষ বিক্রি করুক। বেশি সংখ্যক মানুষ যদি বিক্রি করে
তাহলে কিন্তু তোমার ন্যায্য দামটা হবে ইকুইলিব্রিয়াম প্রাইস। ন্যায্য দামটা যেটা তোমার কিছু প্রফিট রাখবে, কিন্তু তোমার এটা ন্যায্য, অতিরিক্ত কোনো দাম রাখতে পারবে না। অতিরিক্ত দাম রাখলে কি হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। এই এই সেম কারণে যখনই গভর্নমেন্ট ট্যাক্স বসায় তখন কি আমরা আমরা কি ইকুইলিব্রিয়ামে থাকতে পারি? এখানে কিন্তু থাকি না। গভর্নমেন্ট যখন ট্যাক্স বসায় তখন কি জিনিসপত্রের দাম বেড়ে যায় না? ইয়েস স্যার। আর দাম বাড়লে কি হবে, ইনএফিসিয়েন্সি হবে। কারণ এটা এটা হলো ইফিশিয়েন্ট পয়েন্ট। এটা আমরা বলছি এই যে ইকুইলিব্রিয়াম যখন হয় এটাকে আমরা ইফিশিয়েন্ট পয়েন্ট বলছি। এই পয়েন্ট বাদে যত পয়েন্ট আছে সবই কি পয়েন্ট, ইনএফিশিয়েন্ট পয়েন্ট। এখন গভর্নমেন্ট ট্যাক্স বসালে কি হবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। জিনিসপত্রের দাম বেড়ে গেলে টোটাল সারপ্লাস কি হয়ে যাবে, কমে যাবে। কারণ আগে সে কনজাম্পশন যা করতো এখন কনজাম্পশন কম করবে। কনজাম্পশন যদি কম করে তখন তার সারপ্লাস কমে যাবে। কনজিউমার সারপ্লাস কম, প্রোডিউসার প্লাস টোটাল সারপ্লাস তোমার কমে যাবে। আর টোটাল সারপ্লাস যদি তোমার কমে যায় সেটাকে আমরা বলছি ইনএফিসিয়েন্সি। অর্থাৎ তাহলে গভর্নমেন্ট যদি ট্যাক্স বসায় তাহলে ইকোনমিতে একটা ইনএফিসিয়েন্সি রেজ করে, সবসময় সেটা করবে। সারপ্লাস দিলেও ইনএফিসিয়েন্সি রেজ করবে। ইফিসিয়েন্ট হবে তখনই, কারণ সারপ্লাস দিলে কেন এফিসিয়েন্সি রেজ করবে, কারণ তুমি সারপ্লাস দিলা। সারপ্লাস যদি তুমি দাও তখন কি ঘটনা ঘটবে, তখন লোকজন কাজ করবে। সারপ্লাস যদি তুমি, সরি কি বলে, যদি তুমি তাকে সাবসিডি দাও, সাবসিডি দাও, গভর্নমেন্ট যদি সাবসিডি দেয় তোমার কাজ করা লাগবে না, টাকা এমনিই দিবে, মানে বেকার ভাতা। তো বেকার ভাতার পরিমাণ যদি মিনিমাম ওয়েজের থেকে বেশি হয়, গার্মেন্টসে চাকরি করলে বা কোথাও যদি চাকরি করলে যে টাকাটা তুমি পাও তার সাথে যদি বেকার ভাতা বেশি হয় তখন কি সেই লোক কাজ করবে? নো স্যার। সেটাও তো ইনএফিসিয়েন্সি, সেটাও তো ইনএফিসিয়েন্সি। অর্থাৎ ইফিসিয়েন্সি কোথায় হবে, যেখানে ডিমান্ড এবং সাপ্লাই ইকুইলিব্রিয়াম হবে। এক কথা তোমাকে যদি বলা হয় তোমার ইফিসিয়েন্সি বলতে কি বোঝো, হোয়াট ডু ইউ মিন বাই ইফিসিয়েন্সি? উই গেট দ্য ইফিসিয়েন্সি ওয়্যার মার্কেট ইজ ইন ইকুইলিব্রিয়াম। মিনিং, মিনিং হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাই ইন্টারসেক্ট ইচ আদার। Why? Because at this situation, the consumer surplus plus producer surplus, meaning total surplus, is maximum. বোঝা গেল বাবা? বুঝছো তোমরা? বুঝতে পারছো কিনা? ইয়েস স্যার। আর এটা কেন কেন তোমার এটা হলো, যদি তুমি প্রাইস বাড়িয়ে দাও তখন কনজিউমার সারপ্লাস কমে যাবে, টোটাল সারপ্লাস কমে যাবে, কারণ তার কনজাম্পশনও কমে যাচ্ছে। এই যে এই কথাগুলো এখানে উনি বলার চেষ্টা করছেন। তাহলে এই যে যে অংশটা, যে অংশটা এখানে আমরা পাইলাম না, দাম বাড়ার কারণে, এই যে যে ভেতরের যে অংশটা, দাম বাড়ার কারণে ভেতরের যে অংশটা তোমার, এই যে ভেতরের যে অংশটা, এই অংশটা যে আমরা পাইলাম না, এই অংশটাকে বলা হয় ডেড ওয়েট লস। কি বলে? ডেড ডেড ওয়েট লস। ওয়েট লস, যেটা সোসাইটি থেকে চলে যাচ্ছে। দাম বাড়লে এই এই অংশটা চলে যাচ্ছে, এটা আমরা কেউই পাচ্ছি না। এই অংশটা তোমার জাস্ট জাস্ট লস্ট, উই লুজ দিস অ্যামাউন্ট। এটা এই যে সি এবং ই, এটা হচ্ছে ডেড ওয়েট লস। নতুন সারপ্লাস হচ্ছে কি, কনজিউমার সারপ্লাস হচ্ছে এ, আর প্রোডিউসার সারপ্লাস হচ্ছে বি প্লাস ডি। তার মানে এই সি এবং ই, এই দুইটা কিন্তু আমরা আর পাচ্ছি না। যখন আমাদের ইকুইলিব্রিয়াম ছিল ই, তখন কিন্তু আমাদের টোটাল কনজিউমার সারপ্লাস ছিল এই উপরের অংশটুকু, প্রোডিউসার সারপ্লাস ছিল এই নিচের অংশটুকু, টোটাল সারপ্লাস ছিল এইটা। কিন্তু যখনই প্রাইস বাড়িয়ে দিয়েছি তখন তোমার কনজিউমার সারপ্লাস এবং প্রোডিউসার সারপ্লাস মিলে যে টোটাল সারপ্লাস সেটা কমে গেছে। এবং এই যে সি এবং ই, এই দুইটা আমরা হারাচ্ছি, এটাকে আমরা বলছি ডেড ওয়েট লস। এই ডেড ওয়েট লস। এখন এই দুইটার এক্সাম্পল দিয়েছে দুইটা, আমি যেটা বললাম সেটাই। ধরো প্রাইস যদি বেড়ে যায় সেটাকে আমরা বলছি হচ্ছে প্রাইস ফ্লোর। আচ্ছা ফ্লোর কখন বলি, ফ্লোর থেকে কি নিচে যাওয়া যায় কখনো? ফ্লোর নো থেকে স্যার। নিচে যেতে পারবা? পারবা না। তাহলে এটা যদি একটা প্রাইস ফ্লোর হয়, প্রাইস ফ্লোর মানে কি, কখন দেবে বলো তো প্রাইস ফ্লোর? মিনিমাম ওয়েজ, মিনিমাম ওয়েজ, এটা হচ্ছে তোমার মিনিমাম ওয়েজটা হচ্ছে প্রাইস ফ্লোর। মিনিমাম ওয়েজ কি রে বাবা, এটা কি তোমরা শুনছো? এই যে গার্মেন্টস শ্রমিকরা যে আন্দোলন করতেছে, জি স্যার, মানে একটা নির্দিষ্ট পরিমাণে কম দিলে তারা কাজ করতে চাইবে না এমন কিছু। হ্যাঁ এখন দেখো খুবই ইন্টারেস্টিং, কিন্তু তোমার আমাদের এখানে লেবার সাপ্লাই বেশি না কম? স্যার বেশি, চিপ লেবার। হ্যাঁ চিপ লেবার বেশি। চিপ লেবার কারণটা কি? লেবার বেশি, ডিমান্ড কম, সাপ্লাই বেশি।
সাপ্লাই যদি বেশি হয়, ডিমান্ড যদি কম হয়, তাহলে ইকুইলিব্রিয়াম, এই যে ইকুইলিব্রিয়াম প্রাইসটা, এটা বেশি হবে না কম হবে? কম হবে। ইকুইলিব্রিয়াম প্রাইসটা কম হবে, কারণ তোমার সাপ্লাই তো বেশি। জি স্যার, ডিমান্ড সাপ্লাই কম। বেশি, ডিমান্ড কম, ইকুইলিব্রিয়াম প্রাইস খুবই কম। কিন্তু দেখা যাচ্ছে যে যদিও ইকুইলিব্রিয়াম প্রাইস অনেক কম, মানে ইকুইলিব্রিয়াম প্রাইসটা অনেক কম, এবং সেটা সেই প্রাইস দিয়ে সেই সেই প্রাইস মানে কি, ওয়েজ, যদি আমরা এখানে বলি ওয়েজ, ওয়েজ যদি বলি, তাহলে সেই ওয়েজটা হবে একদম কম হবে। তখন গভর্নমেন্ট কি করে, যে এই ওয়েজে আসলে একটা সাবসিস্টেন্স লেভেলে জীবনযাপন করা, জীবন ধারণ করা সম্ভব না। সেই জন্য টাকা কি করে, একটা মিনিমাম ওয়েজ ঠিক করে দেয়। মিনিমাম ওয়েজ, মিনিমাম ওয়েজ কি ইকুইলিব্রিয়াম ওয়েজের থেকে নিচে হবে না উপরে হবে? স্যার নিচে হবে। বোঝার চেষ্টা করো কিন্তু, যেহেতু সাপ্লাই কম, লেবার সাপ্লাই, সেহেতু কি হবে, ইকুইলিব্রিয়াম প্রাইস তো এমনিতেই কম। ও জি স্যার, বুঝতে পারছি। এখন তো গভর্নমেন্ট চাচ্ছে তাকে উপকার করতে, গভর্নমেন্ট তাকে সাপোর্ট করতে চাচ্ছে। গভর্নমেন্ট যদি তাকে সাপোর্ট করতে চায়, তাহলে কি ইকুইলিব্রিয়াম প্রাইসের উপরে দেবে না? ইকুইলিব্রিয়াম প্রাইসে তাদের হচ্ছে না তো, 6,000 টাকা বেতন জি পায়, স্যার। হবে? নো স্যার। এটা কেন এরকম হলো 6,000 টাকা? কারণ লেবার তো বেশি। ইকুইলিব্রিয়াম মানে কি, ডিমান্ড এবং সাপ্লাই। তুমি যদি এখন আজকে মনে করো 1 কোটি বা 2 কোটি তোমার গরমের কাপড় চলে আসে ঢাকা শহরে, ধাম মুখের দামটা পড়ে যাবে। অথবা হঠাৎ করে দেখো ইলিশ মাছ, পলাশী মার্কেটে ইলিশ মাছ ধরো তোমার অনেক ইলিশ মাছ চলে আসলো, সাপ্লাই বেশি, ডিমান্ড কম, তখন দাম কি হবে, ইকুইলিব্রিয়াম প্রাইস কি হবে, কমে যাবে। ইকুইলিব্রিয়াম ইকুইলিব্রিয়াম ওয়েজ তো কম। এই জন্য গভর্নমেন্ট একটা ওয়েজ ঠিক করে, যেটা ইকুইলিব্রিয়াম ওয়েজের থেকে বেশি, মার্কেট ওয়েজের থেকে বেশি, সেটাকে আমরা বলছি মিনিমাম ওয়েজ। মিনিমাম ওয়েজ হলে কি সমস্যা বাবা, বলো তো দেখি? মিনিমাম ওয়েজ মানে ইয়া যদি হয়, যদি তুমি মিনিমাম ওয়েজ বসায়, ইকুইলিব্রিয়াম ওয়েজের থেকে যদি ওয়েজটা বাড়ানো হয়, তখন কি ঘটনা ঘটবে? এই এক্সাম্পল বোধহয় এখানে দেয়া আছে, স্পেসিফিক ওইভাবে দেওয়া আছে। আহ এটা এটা কোথাও দেওয়ার কথা। লেবার মার্কেট, এই যে প্রাইস ফ্লোর দেখছো, এই যে আমি যেটা বললাম সেই কথাটা এখানে বলা আছে, প্রাইস ফ্লোরস ইন লেবার মার্কেট। অর্থাৎ এখানে তাহলে যখনই তুমি ওয়েজটা বাড়ায় দেবা, এই যে মিনিমাম ওয়েজ, দেখছো আমি যেটা বললাম এখানে মিনিমাম ওয়েজ, ওয়েজ যদি বাড়ায় দাও, তখন কি হবে, সাপ্লাই কি হবে, লেবার সাপ্লাই কি হবে, বাড়বে। লেবার ডিমান্ড কি হবে, কমে যাবে। তো লেবার ডিমান্ড কারা করে বাবা, লেবার সাপ্লাই কারা করে, লেবার ডিমান্ড কারা করে? ডিমান্ড ফর ওয়ার্কার কারা করে, গার্মেন্টস, তাই না? গার্মেন্টস এর মালিক, ইয়েস স্যার। ঠিক কিনা? আর সাপ্লাই অফ ওয়ার্কার কারা, শ্রমিক। তো শ্রমিকরা কি চাইবে, আরো বেশি কাজ করতে চাইবে, কিন্তু এটা কোয়ান্টিটি অফ লেবার, কিন্তু মালিক কি চাইবে, আরো কমাইতে চাইবে। ইকুইলিব্রিয়ামে যেটা ছিল L1, এতজন লেবার নিত, এখন লেবার সে কমায় দিবে। যদি আমরা যতই বলি যে মিনিমাম ওয়েজ বাড়াও, ওয়েজ বাড়ায় দাও, ওয়েজ বাড়ালে কিন্তু একটা সমস্যাও আছে। সমস্যা হচ্ছে, কোনোদিনও একজন সাপ্লায়ার সে তার ক্ষতি করে কখনো কিন্তু সে ব্যবসা করবে না। সে কি করবে, সে কিন্তু তার লোক ছাঁটাই করে ফেলবে, লোক ছাঁটাই করে ফেলবে। এবং লোকটা ছাঁটাই করলে সেটা কি হয়ে যাবে, আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, এই লোকগুলো ছাঁটাই হয়ে যাবে, টোটাল অ্যামাউন্ট অফ এগুলো তোমার ছাঁটাই হয়ে যাবে। বুঝতে পারছো? তার মানে তোমার ইনকাম বাড়ায় দিলেই যে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে তা কিন্তু না। কিছু লোকের ইনকাম হয়তো বাড়বে, আগে ছিল W1, আগে ছিল 6,000 টাকা, এখন হয়তো হবে, ওরা চাচ্ছে ধরো 25,000 টাকা বা 20,000 টাকা। এটা যদি হয়, তাহলে এখানে তোমার কিছু লোকের ইনকাম হয়তো ঠিকই বাড়বে। যে ইনকামটা সে বাড়ায় নিল, সে কি করবে, বলবে যে তোমাদের, আমি এত লোক আমার দরকার নাই, ওদের বললো তোমরা আরো বেশি সময় তোমার দিতে হবে, যে তোমার ইনকাম আমি বাড়ায় দিছি। তখন তো আর লোক ছাঁটাই করে ফেলবে। তো এইটাকে, এই যে এটা এই আনএমপ্লয়মেন্টটা তৈরি হবে, নতুন করে এই আনএমপ্লয়মেন্ট তৈরি হবে, এতজন লোক কাজ হারাবে। বুঝছো? বোঝা গেল? ইয়েস স্যার। অর্থাৎ প্রাইস Yes, sir. বাড়াইলেই যে ইকোনমিক সমস্যা সমাধান হয়ে যাবে তা না, প্রাইস বাড়লেও তোমার সমস্যা থেকে যাবে, কারণ হচ্ছে কিছু লোক চাকরি হারাবে, আনএমপ্লয়মেন্ট হবে। তো আমরা বাকি যতটুকু আছে আমরা নেক্সট ক্লাসে পড়বো, যতটুকু আছে আমরা আবার আলোচনা করব। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? কঠিন লাগছে, আমি কি খুব তাড়াতাড়ি যাচ্ছি?
নো নো স্যার, স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকে কি শিখলাম? মূলত আমাদের লেখাপড়া শুরু হয়েছে চ্যাপ্টার 3 থেকে। চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 2 থেকে আমরা শুধু কি পড়েছিলাম? মূলত মূল যে বিষয়টা সেটা হলো কি পড়েছিলাম? প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। এবং অন্যান্য যেগুলো আছে সেই কনসেপ্টগুলো তোমরা জেনে রাখবা। কনসেপ্টগুলো দরকার আছে, অপরচুনিটি কনসেপ্টের দরকার আছে। আর অন্যান্য যেগুলো আছে সেগুলো তোমরা একটু মনে রাখবা। কিন্তু মূল এখানে আমরা শুরু করেছি কি? প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, অপরচুনিটি কস্ট, ডিমান্ড, থিওরি অফ সাপ্লাই, ইকুইলিব্রিয়াম, ইকোনমিক এফিসিয়েন্সি, কনজিউমার সারপ্লাস, প্রোডিউসার সারপ্লাস, এইগুলো আমরা পড়েছি। ঠিক আছে, এই পর্যন্ত আজকে আমরা পড়লাম 4.1, 4.2। কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এখানে, আচ্ছা তোমার এই যে এক্সাম স্যার দেওয়ার কথা বলছিলাম, শুভ, জি স্যার হ্যাঁ বলো স্যার বলো। বুধবারে কি স্যার আপনি সিটিটা নিতে পারবেন 11টার দিকে? আচ্ছা শোনো, সিটি আমি জি স্যার। কখনোই অফলাইনে নেব না, এই অনলাইনে নেব না। স্যার অফলাইনে হুম, অফলাইনে কি আসা সম্ভব? অফলাইনে তোমরা দেবে কেমনে? তোমরা তোমরা কি সবাই হলে থাকো? হ্যাঁ, সবাই আসতে পারবে স্যার, আমি তো কয়েকজন। স্যার আসতে পারবো স্যার, সমস্যা নেই। স্যার, আমি হ্যাঁ, অল্প স্টুডেন্ট তো স্যার। ক্লাসরুম ক্লাসরুম খোলা থাকবে? ক্লাসরুম মেবি স্যার খোলাই থাকে। হ্যাঁ, ক্লাসরুম মেবি স্যার খোলাই থাকে। যাই হোক, এখন তোমরা মঙ্গলবার অথবা শনিবার আসতে পারো না কোনোভাবে? জি স্যার স্যার মঙ্গল শনিবার। শনিবার আরো সিটি স্যার পড়ে গেছে তো, ওই জন্য জি একটু স্যার চাপ হয়ে তাহলে গেছে। অনেক পরে দাও, অনেক টাইট আরেকটু পরে দাও, শিডিউল হয়ে যায়। আরেকটু পরে দাও। স্যার পরে স্যার বুকটা স্যার একদম পরে আমাদের আবার স্যার আর প্রত্যেক অলরেডি মঙ্গলবার শনিবার চাপ থাকবে এরকম স্যার, আমরা আগে দিয়ে যেতে যাচ্ছিলাম। স্যার মঙ্গলবার আমাদের একদম 8টা থেকে 5টা পর্যন্ত বুক, ক্লাসেস এন্ড ল্যাবই আছে আমাদের, দুটো ল্যাব আমাদের স্যার দুইটা মঙ্গলবার। ল্যাব হয় স্যার তা শনিবার দাও, মঙ্গলবারে। শনিবারও শনিবার সিটি দাও, আছে স্যার, সিটি একটা আছে, তো আমার শনিবার ল্যাবও সকাল আছে। 8টায় দেওয়া যায়। দাও দাও দাও, সকাল শনিবার 8টায় একটু। সকাল 8টা দাও। হুম, ঠিক আছে। কোন শনিবার দেবা? এই শনিবার দিতে চাও না পরের শনিবার? স্যার এই শনিবার। স্যার এই শনিবার কি একটাই দেওয়া যায়? এই শনিবার কয়টায়? একটাই স্যার, একটাই। হ্যাঁ, একটা একটাই। দেওয়া যায়, একটাই তো আমার সমস্যা নাই। 12টা থেকে একটা আমার ক্লাস, দাঁড়াও দেখে নেই। খুব জি স্যার, সম্ভবত সমস্যা 12টা নেই থেকে স্যার, একটাই দিতে 12টা পারবো। থেকে একটা, আমাদের 12টা ডেটে থেকে গেছিল একটা। লাস্ট দিন ল্যাব শেষ হতে। হ্যাঁ, তোমাকে একটা, হ্যাঁ বলো কি পারবা তোমরা? মানে জি স্যার একটা পারবো, ল্যাব শেষে একটা। কে কে একটা বললো দেওয়া ল্যাব শেষ থাকে। হয় কয়টায়? হ্যাঁ, আমাদের A2 গ্রুপে এর আগের দিন ডেটে হ্যাঁ, বেজে গেছিল কাজ শেষ হতে। তো শনিবার সকাল 8টায় দেওয়া যায়। শোনো, 1টায় যদি তোমরা করতে চাও সমস্যা নাই তো, 1টায় আসো। ওকে স্যার, ডেটটাই তাহলে ফিক্স করে দেন। হুম, তোমাদের ডাইনিং বন্ধ হয় কয়টায়? স্যার 2:30টায় স্যার। আচ্ছা, তাহলে কি করবা? মানে পরীক্ষা দিয়ে খেতে আমরা যাবা, এই তো? আমরা ডাইনিং করে আসবো ল্যাব শেষ করে। আচ্ছা, আসো আসো, হ্যাঁ, না খেয়ে পরীক্ষা দেবে বাবা, স্যার খাওয়া সমস্যা নেই দাওয়া। স্যার, ইয়েস। ডেটটাই। সমস্যা না স্যার, একদিন না আচ্ছা গেলে কি হবে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমরা কোথায় আসবে আমাকে জানাও তাহলে। স্যার আমার আমাদের অফিস। ক্লাসরুমে সিলেবাসটা স্যার। একটু বলে দেন স্যার, সিলেবাসটা। সিলেবাস তোমার ওই যে চ্যাপ্টার 3, 3 নম্বর পর্যন্ত চ্যাপ্টার থাকবে, কিন্তু আজকে এটার যতটুকু মধ্যে পড়িয়েছেন মূল, তাই তো স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, আজকে ওকে স্যার। যতটুকু